হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের জন্য তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, মানে 2027 যারা মাধ্যমিক দেবে তাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য এবং 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা ভেবে আমরা আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেই চ্যাপ্টারের উপর ম্যারাথন ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি। তোমরা জানো পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল কত নম্বরের প্রশ্নপত্র হয় বলো তো? টোটাল 5 নম্বরের প্রশ্ন আসে। এখানে আমাদের একটা এমসিকিউ আমাদের আসবে একটা, কেমন এমসিকিউ আমাদের একটা আসে। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের করে দুটো আসে। এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন আমাদের 2 নম্বরের একটা প্রশ্ন আসে, কেমন 2 নম্বরের একটা প্রশ্ন আসে। এরকমভাবে টোটাল 5 নম্বরে কিন্তু আমাদের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করা হয়। ফিজিক্যাল সায়েন্সে ভালো নম্বর পাওয়ার জন্য তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের এখানে বেশি গুরুত্ব দিতে হবে। যে আমাদের এই চ্যাপ্টারে যেমন দেখো সবথেকে বড় 2 নম্বরের প্রশ্নপত্র, কিন্তু অন্যান্য চ্যাপ্টারে সবথেকে বড় আমাদের 3 নম্বরের কোশ্চেন হয়। ফিজিক্যাল সায়েন্সে 3 নম্বরের থেকে বড় প্রশ্ন কিন্তু হয় না, এবং এই 3 নম্বরের প্রশ্নটাও অনেক সময় 2+1 করে ভেঙে দেয়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই 2+1 করে ভেঙে দেয়, 2+1 করে ভেঙে দেয়। এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে বেশি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই এমসিকিউ বলো বা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 নম্বরে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে আসো, তাহলে সেখানে যদি একটাও যদি ভুল না করো দেখবে সেখানে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের নম্বরটা অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো আমরা এখানে 1 নম্বরের মানে আমাদের এই চ্যাপ্টারে 5 নম্বরের মধ্যে টোটাল 3 নম্বরে আমরা শর্ট কোয়েশ্চেন পাচ্ছি এবং 2 নম্বরের একটা বড় প্রশ্ন পাচ্ছি, মানে সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছি। এই আমাদের এই আজকের পিডিএফ যেভাবে আমরা মানে ক্রিয়েট করেছি বা তৈরি করেছি পিডিএফ ফাইলটা, সেখানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার রাখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমাদের মাধ্যমিকে যেন এখান থেকেই প্রশ্ন আসে, এর বাইরে যেন কোনো প্রশ্ন না আসে। বা যদি এই কনসেপ্টের ওপর বা এই যে প্রশ্ন হয়তো এদিক ওদিক করে দিতে পারে তোমাদের মাধ্যমিকে, তবুও যেন তোমরা 100% মানে 5 নম্বরের মধ্যে 5 নম্বরে যেন কমন পাও, সেরকমভাবেই কিন্তু আমরা পিডিএফ ফাইলটা তৈরি করেছি। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা পরপর আমাদের এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। যেহেতু অলরেডি 3টে আমরা পার্টে এই চ্যাপ্টারের সমস্ত বিষয়বস্তু কিন্তু আমি বোর্ডের মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি। সাবজেক্টিভ ক্লাস হয়ে গেছে, এখানে শুধুমাত্র আমরা কোশ্চেন আনসারগুলো দেখব। চলো স্টার্ট করি। প্রথমে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? তোমরা দেখেছিলে যে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, কেমন আয়নোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের আয়নোস্ফিয়ার বলতে পারো বা থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ারের মধ্যে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়। এরপরে কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ক্ষুব্ধমণ্ডল তোমরা পড়েছিলে যে আমাদের প্রথম যেটা বায়ুমণ্ডল স্তর, যেটা মানে আমরা যে স্তরে বসবাস করি প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 বা 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, প্রায় 16 কিলোমিটার ধরবো আমরা। মেরু অঞ্চলে আরও কম হয়, নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 কিলোমিটার, মেরু অঞ্চলে প্রায় 10 কিলোমিটার বা 9 কিলোমিটার পর্যন্ত থাকে। এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে বলেই একে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ার। এবং ট্রপোস্ফিয়ারের ঠিক পরে মানে 16 বা 18 কিলোমিটার থেকে শুরু করে একদম 45 কিলোমিটার পর্যন্ত পরবর্তী যে স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেখানে মেঘ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই কিন্তু থাকে না। সেটাকে আমরা কি পড়েছিলাম? সেটাকে আমরা বলে নিয়েছিলাম যে মানে শান্ত মণ্ডল। ওকে, 4 নম্বর কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে? উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে যেটা, মানে উষ্ণতা মানে যেখানে আমরা মেনলি টেম্পারেচারটা বেশি ফিল করি, আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং সেখানে মেঘ, ঝড়, বৃষ্টিপাত হয়, মানে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টিপাত হয়, তাহলে জলচক্র নিয়ন্ত্রিত হয় ট্রপোস্ফিয়ারে। তাহলে ট্রপোস্ফিয়ার হবে আনসার। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? কোশ্চেন নাম্বার 5, মেরুজ্যোতি বা অরোরা দেখতে পাওয়া যায় আয়নোস্ফিয়ারে। কেমন, এখানে গ্যাসীয় উপাদানগুলো সব আয়নে ভেঙে থাকে। এবং এখানে কি করা যায়? মেরুজ্যোতি বা অরোরা মেরু প্রভা লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটাও কিন্তু একই ধরনের প্রশ্ন। বেতার তরঙ্গ আমরা জানি যে আয়নোস্ফিয়ার, আমাদের যে রেডিও বা আমাদের টিভিতে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো ঘটে সেই অনুষ্ঠানগুলো কিন্তু সম্প্রসারিত হয় এটা আয়নোস্ফিয়ারে যায় এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে কিন্তু ফিরে আসে। তাহলে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কিন্তু আয়নোস্ফিয়ার থেকে।
পরবর্তী কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলে যেটা উষ্ণতম স্তর সেটা কোনটা? সেটা হচ্ছে দেখো এখানে এক্সোস্ফিয়ার লিখেছি, এক্সোস্ফিয়ারটা তোমরা লিখবে না, এখানে একটু চেঞ্জেস করবে। এক্সোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতা 1200-র বেশি, মানে থার্মোস্ফিয়ারে যেটা টেম্পারেচার সেটা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস থার্মোস্ফিয়ারে, সেটাকেই উষ্ণতম স্তর বলা হয়। এখানে এক্সোস্ফিয়ারটা কারেকশন করে কি করবে, থার্মোস্ফিয়ার করবে। ওকে, এবং তোমরা যদি বইটা খোলো, বইটা খুলে দেখবে যে এক্সোস্ফিয়ারের উষ্ণতা আরও বেশি হয়, থার্মোস্ফিয়ারের থেকে বেশি হয়। থার্মোস্ফিয়ারে কত হয়? প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়। এক্সোস্ফিয়ারে কত হয়? এক্সোস্ফিয়ারে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এক্সোস্ফিয়ারই কিন্তু উত্তর হওয়া উচিত, কিন্তু এটা হয় না। তার কারণ এক্সোস্ফিয়ারে যে টেম্পারেচার সেখানে কিন্তু সেটা স্টেবল নয়, দীর্ঘ সময় ধরে এই 1600 ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু পাওয়া যায় না, বা এটা কিন্তু অতটা অনুভব করা যায় না, এতটা কিন্তু ফিল করা যায় না। তার জন্য এক্সোস্ফিয়ারের টেম্পারেচার 1600 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও তাকে আমরা উষ্ণতম স্তর বলবো না। আমরা কোনটাকে বলবো? থার্মোস্ফিয়ার, যেখানে মোটামুটি টেম্পারেচারটা স্টেবল এবং সেটাকে ফিল করা যায়। এই কারণেই আমরা থার্মোস্ফিয়ারটাকে উষ্ণতম স্তর বলবো। অবশ্যই এটা তোমরা নোট করবে এবং এই কারেকশনটা করে নেবে, যারা পেড গ্রুপে রয়েছে কারেকশনটা করে নেবে। এরপরে মন্ট্রিয়াল প্রোটোকল যেটা, সেটা হচ্ছে 1987, তোমরা জানো। কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে? গ্যাসের অণুগুলো আয়নোস্ফিয়ারের মধ্যে আয়নিত অবস্থায় থাকে। কিসের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা হয়? উষ্ণতা এবং উচ্চতার ভিত্তিতে। তোমরা জানো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার এবং লাস্টে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। টোটাল 6টা স্তরে ভাগ করা হয়। পৃথিবীর রক্ষা কবচ কাকে বলা হয়? ওজোন স্তর বা ওজোন মণ্ডল যেটা রয়েছে সেটাকে বলা হয়। এবং ওজোন স্ফিয়ার তোমরা দেখেছিলে যে ট্রপোস্ফিয়ারের প্রায় শেষ থেকে শুরু হয়, এবং স্ট্র্যাটোস্ফিয়ার মেনলি স্ট্র্যাটোস্ফিয়ারে বিস্তৃত 15 থেকে 35 কিলোমিটার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু থাকে। নাইট্রোজেন পরমাণুযুক্ত একটা গ্রিন হাউস গ্যাস, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। সংকেতগুলো তোমরা জানো, নাইট্রাস অক্সাইড হচ্ছে N2O। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, স্ট্র্যাটোস্ফিয়ারে উঠতে উঠতে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে প্রায় 16 কিলোমিটার থেকে শুরু এবং শেষ হচ্ছে 45 কিলোমিটার। শেষ দিকে বেশ কয়েক কিলোমিটার যদি আমরা যাই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ দিকে ঊর্ধ্বসীমায়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। ট্রপোস্ফিয়ারে দেখছিলাম যত উপরে উঠি উষ্ণতা কিন্তু কমে, তাই জন্য ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান স্তর বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছিল, কিন্তু শেষের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়েও না কমেও না, সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। পজ মানে তোমরা যেমন ভিডিওটাকে পজ করো মানে থামিয়ে দাও, সেরকম স্ট্র্যাটো কী হয়ে গেছে, স্ট্র্যাটোস্ফিয়ারের জায়গাটা ওই জায়গাতে উষ্ণতার পরিবর্তন হয় না, মানে পজ নিয়েছে, থেমে গেছে, তাই জন্য সেটাকে বলবো আমরা স্ট্র্যাটোপজ। রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব দারুণ ইম্পর্টেন্ট, ডবসন এককে কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? একক হচ্ছে আমাদের ডবসন একক, এবং যন্ত্র বললে স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ডেনসিটি পরিমাপ করা হয়। গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস তোমরা লিখবে মিথেন, কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো। সব থেকে বেশি অবদান হচ্ছে সব থেকে বেশি অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন। সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাসের অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রায় 49%, তারপর মিথেন। প্রধান গ্রিন হাউস গ্যাস, তার জন্য দিয়েছি আমি কার্বন ডাইঅক্সাইড, যেহেতু এর অবদান প্রায় 49%। বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এটা ঠিক রয়েছে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? যেখানে আবহাওয়ার কোনো দুর্যোগ নেই, জলবায়ুর পরিবর্তন নেই বা আবহাওয়ার পরিবর্তন হয় না, মেঘ ঝড় বৃষ্টিপাত হয় না, শান্ত মণ্ডল যেটা, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমানগুলো চলাচল করে। এরপর প্রশ্ন হচ্ছে বডি স্প্রের মধ্যে কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে CFC, মানে ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট কোয়েশ্চেন, এখানে জ্বালানি তাপন মূল্যের একক তোমরা দেখো এখানে পেয়ে যাবে, সেটা হচ্ছে জ্বালানি তাপন মূল্যের একক কি দেওয়া হয়েছে? কিলোজুল পার কেজি, কিলোজুল পার গ্রাম একটা লিখতে পারি আমরা, কিলো ক্যালোরি পার কেজি, বড় একক এগুলো, কিলো ক্যালোরি পার ঘনমিটার মানে মিটার কিউব। যদি SI একক বলে তাহলে শুধুমাত্র জুল পার কেজি লিখবে, SI একক জুল পার কেজি লিখবে। ওকে, বায়ুমণ্ডলের কোন স্তর
ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেটা হচ্ছে ওজোন স্তর। আর এমন একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো যা থেকে দূষণের আশঙ্কা থাকে, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রায় 75%, 75% কিন্তু বাতাস থাকে। তাহলে এখানে বাতাসের চাপও বেশি। যদি বলে বায়ুমণ্ডলে কোন স্তরের চাপ বেশি, সেটা উত্তর হবে কোথায়? ট্রপোস্ফিয়ার। ওকে। যদি বলে ঘনত্ব কোথায় বেশি, যেহেতু বেশিরভাগ বাতাসটা ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকছে, তাহলে বাতাসের ঘনত্বও কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে বেশি হবে। কোথায় ঝড় বৃষ্টি বেশি হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকারী একটি গ্যাস, মানে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছি, বলেছে গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়াচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাস বা গ্রিন হাউস গ্যাস, একই প্রশ্ন। সেখানে উত্তর তোমরা কার্বন ডাইঅক্সাইড, মিথেন যে কোনো লিখতে পারো, মানে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে যে কোনো একটা লিখবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজন গহ্বর লক্ষ্য করেছিলেন? জো ফোরম্যান। জো ফোরম্যান প্রথম আন্টার্কটিকা অঞ্চলের মধ্যে, সেখানে ওজন স্তরের মধ্যে গহ্বর বা ওজন ছিদ্র বা ওজন হোল লক্ষ্য করেছিলেন। কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে শক্তি আসে বা আলো আসে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। জেট প্লেনগুলি থেকে নির্গত নাইট্রোজেনের কোন অক্সাইড ওজন স্তরকে ধ্বংস করে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা NO। নাইট্রিক অক্সাইড বা NO। নেক্সট কোয়েশ্চেন, ওজন স্তরের ঘনত্ব কোথায় সর্বনিম্ন, কোথায় ওজন স্তরের ঘনত্ব কম রয়েছে? মনে রাখবে মেরু অঞ্চলে বেশি রয়েছে এবং নিরক্ষীয় অঞ্চলে সেখানে ওজন স্তরের ঘনত্ব বেশি। নিরক্ষীয় অঞ্চল যেটা, মানে এই যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর এই যে নিরক্ষীয় অঞ্চল, এই জায়গাতে, এই নিরক্ষীয় অঞ্চলগুলোতে, এই জায়গাগুলোতে এখানে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে ঘনত্ব সব থেকে কম রয়েছে। আর মেরু অঞ্চল যেটা, এই মেরু অঞ্চলের কাছাকাছি জায়গাগুলোতে কী রয়েছে? ওজন গ্যাস বেশি রয়েছে। ওকে। নেক্সট কোশ্চেন, থার্মোস্ফিয়ারের সম উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে কি বলে? সেটা হচ্ছে থার্মোপজ বা থার্মোস্ফিয়ারের একদম শেষের দিকে ঊর্ধ্বসীমায় যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, সেটাকে একই রকমভাবে কি বলবো? থার্মোপজ। পজ মানে থামা। বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাসটা রয়েছে? নাইট্রোজেন। তোমরা জানো যে সব থেকে বেশি নাইট্রোজেন থাকে, প্রায় 78% থাকে নাইট্রোজেন। তারপরে থাকে অক্সিজেন প্রায় 20.6% বা 21% আমরা সরাসরি লিখতে পারি। তারপরে আর্গন থাকে, আর্গন থাকে 0.93%, 0.93%। ওকে। CO2 থাকে, কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো 0.03%, এরকমভাবে থাকে। ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে রেফ্রিজারেটর এবং বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন। বায়োমাসের মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত কৃত্রিম উপগ্রহ, মানে স্যাটেলাইট, যেগুলো স্যাটেলাইট কোথায় স্থাপন করা হয়? ওকে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? যারা টেস্ট পেপারগুলো সলভ করছো তোমরা জানো যে এখানে এরকম এই প্রশ্ন তোমরা কিন্তু অনেকবার পেয়েছো। তাহলে এক্সোস্ফিয়ার, এটা কিন্তু হবে আনসার। ট্রপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতা, মানে 1 কিমি যদি আমরা উপরে উঠি, ট্রপোস্ফিয়ারে 1 কিমি যদি উচ্চতা উপরে উঠি, তাহলে উষ্ণতা কত কমে? মানে কমে যায় -6.5°C করে কমে। মাইনাস বলা দরকার নেই, তাহলে কত করে কমে? 6.5°C, মানে 6.5°C করে কমে যত উপরে যাব। যদি আজকে আমার সকালবেলায় উষ্ণতা, সকালবেলা যদি কথা বলি, সকালবেলার সময় দেখলাম আমি যে 8°C আছে, 8°C, 8। তাহলে সেই অবস্থাতে যদি আমি 1 কিলোমিটার মাটি থেকে উপরে উঠি, তাহলে উষ্ণতা কমে কত হবে? সেখান থেকে 6.5 মাইনাস করবে, নিয়ে হয়ে যাবে 1.5°C, 1 কিমি উপরে। আরও উপরে উঠবো আর 1 কিমি, তাহলে আরও কমে যাবে, সেখান থেকে -6.5 হবে, নিয়ে -5°C হবে, এরকমভাবে কমতে থাকবে। যত 1 কিমি উপরে যাব, প্রতি 1 কিমিতে 6.5°C করে উষ্ণতা কমে। ওকে। CFC গ্যাসের পুরো নাম, CFC গ্যাসের যেটা পুরো নাম সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে, মানে ট্রপোস্ফিয়ার শেষ হয় আর স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়, ট্রপোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু। তাহলে ট্রপোস্ফিয়ার শেষ মানে শেষ যে ঊর্ধ্বসীমা, সেটা কি বলি আমরা? ট্রপোপজ। ওকে। কোশ্চেন নাম্বার 41, কোন পদার্থটি সৌরকোষের মুখ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়? মুখ্য উপাদান যেটা, সেটা হচ্ছে সিলিকন, SI। সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো, মানে চিহ্নটা। ওকে, সংকেত নয়, চিহ্ন এর। যে ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে বিয়োজিত করে, সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি করে? মিথানোজেনিক মানে মিথেন, জেনিক মানে জেনেসিস করা, তৈরি করা। তাহলে যে ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে সক্ষম, তাকে আমরা বলবো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ওকে। পরের কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস নয় এমন দুটি গ্যাসের নাম, সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন। অপশান থাকবে, হয়তো বললো যে এগুলোর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, নিয়ে তোমার অক্সিজেন দিল, অক্সিজেন দিয়েছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, মিথেন দিয়েছে, জলীয় বাষ্প দিয়েছে, তার মধ্যে তোমরা জানো অক্সিজেনটা হবে না। ওকে, তাহলে অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে তারা কিন্তু কখনোই গ্রিন হাউস গ্যাস নয়।
জীবাশ্ম জ্বালানির উদাহরণ লিখবে, কয়লা লিখতে পারো, পেট্রোলিয়াম লিখতে পারো। বিকল্প জ্বালানি সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপ শক্তি, অনেক এক্সাম্পল রয়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকীয় ক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়? মিথেন মানে CH4 মিথেন গ্যাস তৈরি হয়। উত্তপ্ত ভূপৃষ্ঠ কোন রশ্মি বিকিরণ করে? সেটা হচ্ছে অবলোহিত বা ইনফ্রারেড। কোশ্চেন নাম্বার 49, বায়ুমণ্ডল কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে একদম লাস্ট, বায়ুমণ্ডলের 6 নম্বর স্তর মানে ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, নেক্সট আমাদের দেখো আরও অনেক প্রশ্ন রয়েছে এখানে, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। দেখো, ওজন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? সেটাকে কি বলবো আমরা? ওজন মণ্ডল মানে ওজন গ্যাস কোথায় রয়েছে? 15 থেকে 35 কিলোমিটার, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। তো তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমা, তাহলে স্ট্র্যাটোপজ, এটা কিন্তু হবে আনসার। ওডিপির পুরো নাম, ওডিপির পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লেশন পোটেনশিয়াল। ওকে, মিথেন হাইড্রেটের সংকেত তোমরা লিখবে এখানে এরকমভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে 4CH4.23H2O। যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে শুধু CH4 হবে, আর 23কে 4 দিয়ে ভাগ করলে 5.7, তাহলে CH4.5.7H2O এরকমভাবে লেখা যায়, বা 4CH4.23H2O এরকমভাবেও লেখা যায়। ওকে, যারা সেকেন্ডটা লিখতে পছন্দ করো সেকেন্ডটাও লিখতে পারো। প্রতি বছর বায়ুমণ্ডলে সিএফসি গ্যাসগুলির বৃদ্ধির পরিমাণ কত? প্রায় 5% করে সিএফসির পরিমাণগুলো প্রতি বছর কিন্তু বাড়ছে, প্রতি বছর তার পরিমাণ কিন্তু বাড়ছে। ভূতাপীয় শক্তির প্রধান উৎস হচ্ছে আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং যেগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোতে কিন্তু ভূতাপীয় শক্তি পাওয়া যায়। ওকে, বর্জ্য পদার্থের বিয়োজনে কোন গ্যাস নির্গত হয়? সেটা হচ্ছে মিথেন। কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে কম? ওকে, হয়তো তোমাকে দিল পেট্রোল দিয়েছে, ডিজেল দিয়েছে, কয়লা দিয়েছে, কাঠ দিয়েছে, এগুলোর মধ্যে কাঠ সব থেকে কম। ওকে, এগুলোতে MCQ মানে তোমাদের অপশান দেওয়া থাকবে, কেমন, এই প্রশ্নগুলোতে। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? আমরা যতগুলো অপশান পাবো হয়তো দেখবো যে রান্নার গ্যাস, LPG, কয়লা, পেট্রোল, হাইড্রোজেন বা তরল হাইড্রোজেন। সেখানে মনে রাখবে তরল হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি হয়। প্লেন চালানোর ক্ষেত্রেও কিন্তু তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 58, 58 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সৌরশক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? সৌরবিদ্যুৎ যে কোষ বা ফটোভোল্টাইক কোষ, কেমন, ফটোভোল্টাইক কোষ, এটা হবে আনসার। নেক্সট, কয়লার মূল উপাদান। কয়লার মধ্যে কি থাকে? কয়লার মধ্যে কার্বন থাকে। কতটা কার্বন রয়েছে তার উপর ভিত্তি করে কয়লাকে আমরা দেখেছিলাম 4টে ভাগে ভাগ করা যায়, কারণ অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, লিগনাইট, পিট, 4 ধরনের কয়লা হয়। যার মধ্যে যত বেশি কার্বন থাকবে সেটা তত উৎকৃষ্ট মানের, মানে ভালো মানের। আর পিট কয়লা আমরা দেখেছিলাম সব থেকে নিম্নমানের কয়লা। ওকে, তাহলে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। ভূগর্ভ থেকে প্রাপ্ত তরল জ্বালানি যেটা, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এলপিজি গ্যাসের পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এছাড়া এর মধ্যে সামান্য পরিমাণ প্রোপেন গ্যাসও থাকে। আমাদের দেশে কোথায় সর্বপ্রথম কোলবেড মিথেন আহরণ করা হয়, মানে উত্তোলন করা হয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসানসোল। কেমন, কৃত্রিম উপগ্রহ শক্তির প্রধান উৎস, সেখানে তো আর মানে আমাদের কারেন্ট নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে সৌরকোষ বা সৌরশক্তি থেকেই কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। কেমন, তাহলে সোলার প্যানেল বসিয়ে সৌরকোষের সাহায্যে বা সৌরশক্তিকে কিন্তু কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। বায়োফুয়েলের প্রধান উপাদান, মূল উপাদান কি? ইথানল। ওকে, বায়োফুয়েলের প্রধান উপাদান হচ্ছে ইথানল। ইথানল মানে C2H5OH, ইথানল। পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল রয়েছে? সাগরদ্বীপে। সোলার প্যানেলে কোষগুলি কোন ধাতুর তার দ্বারা যুক্ত থাকে? অর্ধপরিবাহী কোনটা থাকে? সিলিকন থাকে, জার্মেনিয়াম, তাদের মিক্সচার থাকে। আর ওই কোষগুলোকে যুক্ত করার জন্য একটা পরিবাহী তার দরকার। তামার থেকে আরও ভালো বেশি পরিবাহী হচ্ছে রূপো বা সিলভার। কেমন, রূপো বা সিলভার মানে AG, সেটার সাহায্যে সেই তারের সাহায্যে যুক্ত করা হয়। বজ্রপাতের ফলে শ্রেষ্ঠ কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে? সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে NO। ওকে, বায়ুমণ্ডলের সব থেকে বেশি উপস্থিত যে গ্যাস, যেটা কিনা গ্রিন হাউস গ্যাস নয়, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটা কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, অক্সিজেন, নাইট্রোজেন এরা গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট, ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত হয়? সেটা হচ্ছে ওজোন অণুগুলো কি হবে? অতিবেগুনি রশ্মির সাহায্যে সেটা ভেঙে যায়। তোমরা দেখেছো, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে ওজোন অণু O3 সেটা অতিবেগুনি রশ্মি শোষণ করে কিসে ভেঙে যায়? O2, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তাহলে কোন অণুতে ভেঙে যাচ্ছে? কোন অণুতে? তাহলে অক্সিজেন অণুতে। ওকে, বায়ুমণ্ডলের কোন স্তরে হাইড্রোজেন, হিলিয়াম সব থেকে বেশি থাকে? সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, মানে শেষ দিকের স্তর, ম্যাগনেটোস্ফিয়ারের আগেটা। কোলবেড মিথেনকে কি বলা হয়? CBM, অনেক সময় পুরো নাম জিজ্ঞাসা করে, CBM এর পুরো নাম কোলবেড মিথেন। ওকে, এর প্রধান উৎস হচ্ছে কয়লা খনি থেকে পাওয়া যায়। ওকে, নেক্সট,
আমাদের আরও কি কোয়েশ্চেন রয়েছে আমরা দেখবো। এবার আমাদের অতি সংক্ষিপ্ত, মানে এরকমভাবে তোমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, মানে প্রথম দিকে যেগুলো দিলাম আমাদের অপশন ছিল না, কিন্তু সেগুলো মেনলি এমসিকিউ হিসাবেই দেয়, তবে সেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও দিতে পারে। ওকে, এবার আমাদের শুধুমাত্র অতি সংক্ষিপ্ত হিসাবে আমাদের দুটো ভেরি শর্ট আনসার টাইপ প্রশ্ন আছে, সেগুলোর আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমরা যাব। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এগুলো কিন্তু প্রশ্নমান কত 1 নম্বরের, কেমন 1 নম্বরের 1 মার্কসের কোয়েশ্চেন। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ আর উষ্ণতার কি পরিবর্তন হয়? তোমরা দেখেছিলে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে মানে 2 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ছিল, উষ্ণতা কম ছিল। ওকে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়বে। তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, কিন্তু যত উপরে যাব তত বাতাস কমে, বাতাস কমবে মানে বাতাসের চাপও কমে। ওকে, নেক্সট, এলপিজি গ্যাসের পুরো নাম। এলপিজি গ্যাসের পুরো নাম হচ্ছে, এখানে দিয়ে দিচ্ছি আমি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি, ওকে, সিএনজির হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট, বলো তো এই কোয়েশ্চেনটা ক্লাসে কিন্তু সবগুলো আলোচনা করা হয়েছে, কোন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়? সুইট গ্যাস কোনটাকে বলা হয়? আমরা একটু আগে পড়লাম সিবিএম, কোল বেড মিথেন। এর মধ্যে যে মিথেন গ্যাসটা থাকে, সেই মিথেন গ্যাসের মধ্যে সামান্য পরিমাণ হয়তো কার্বন ডাইঅক্সাইড থাকে, CO2 থাকে, কিন্তু অন্য কোনো ক্ষতিকারক গ্যাস এর মধ্যে থাকে না। যেমন বিভিন্ন আমরা যদি মিথেন গ্যাস দেখি, সেখানে কিন্তু H2S মানে হাইড্রোজেন সালফাইড থাকে, কিন্তু এই কোলবেড মিথেনের মধ্যে H2S হাইড্রোজেন সালফাইড থাকে না বলেই চলে, বা থাকলে একদমই নগণ্য। তাহলে এই মিথেন গ্যাসের মধ্যে শরীরের পক্ষে ক্ষতিকারক কোনো গ্যাস কিন্তু প্রেজেন্ট থাকে না। ওকে, এই কারণেই এই মানে কয়লা খনির যে মিথেন গ্যাস বা কোলবেড মিথেন গ্যাস, সেটাকে সুইট গ্যাস বলা হয়। ওকে, সেটার আনসার আমি এখানে দেখো লিখে দিয়েছি। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। সৌর প্যানেল বা সৌরকোষ কি জাতীয় পদার্থ দিয়ে তৈরি? সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, ওকে, গ্যালিয়াম, এই সমস্ত অর্ধপরিবাহী মিশ্রণ দিয়ে তৈরি। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস তোমরা লিখবে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো তোমরা লিখতে পারো। ওকে, ট্রোপোপজ কি? নেক্সট কোশ্চেন। ওকে, ট্রোপোপজ মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে ট্রোপোপজ বলে। ট্রোপোস্ফিয়ারের লাস্টে তুমি এরকমভাবে লিখতে পারো, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অঞ্চলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে ট্রোপোপজ বলে। ওকে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? ওকে, বায়ুমণ্ডলে কোন স্তরে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং উচ্চতা তুমি বলে দিতে পারো কতটা পর্যন্ত ওজোন গ্যাস পাওয়া যায়, না তো 15 কিমি থেকে 35 কিমি এই উচ্চতায় ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়। স্ট্র্যাটোপজ একরকমভাবে লিখতে পারো যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং তার পরের লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে জায়গাতে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে স্ট্র্যাটোপজ বলে। বা স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অঞ্চলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে স্ট্র্যাটোপজ বলে, এরকমভাবেও লিখতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি গ্যাসীয় বায়োফুয়েল, গোবর গ্যাস লিখতে পারো বা বায়োগ্যাস। বায়োফুয়েল কি? ওকে, বায়োফুয়েল, এখানে কিছু কিছু প্রশ্ন তোমরা জানো, টেস্ট পেপারেও দেখেছো বা প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকের প্রশ্নপত্রগুলোতেও লক্ষ্য করেছো, কিছু কিছু 1 নম্বর প্রশ্ন সেগুলো অনেক সময় 2 নম্বর মতো করে দেয়। ওকে, আবার অনেক অনেক প্রশ্ন রয়েছে 2 মার্কসে, সেগুলো 1 নম্বর হিসেবে দেয়। আবার 2 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে, 3 নম্বর তো বড় প্রশ্ন আসে না, 2 নম্বর প্রশ্ন সেটাকে 1+1 করে ভেঙে দেয়। তাহলে নানা রকম কেস কিন্তু হতে পারে, সব রকমভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। ওকে, বায়োফুয়েল এটা 2 নম্বর দিতে পারে, 1 নম্বর হিসেবেও দিতে পারে, আমি এখন 1 নম্বর হিসেবে দেখছি। ওকে, বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে। যদি 1 নম্বর বলে তুমি এটুকু লিখতে পারো, বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে, কিন্তু ভালো করে লিখবে, অথবা দিয়ে আমি ভালো একটু লিখে দিয়েছি এখানে যে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় যে জ্বালানি পাওয়া যায় বা উৎপন্ন হয় সেই জ্বালানিকে আমরা বলবো বায়োগ্যাস। তরল বায়োফুয়েল লিখবে বায়োডিজেল, বায়ো ইথানল, এগুলো হবে এক্সাম্পল। এরপরে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি। মেসোপজ একই রকম, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যেখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা স্থির থাকে বা কোনো পরিবর্তন হয় না, সেটা মেসোপজ। সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা, ওকে, সেটা হচ্ছে রাত্রিবেলায় বা মেঘলা দিনে সৌরবিদ্যুৎ উৎপাদন করা যায় না। সৌরবিদ্যুৎ তৈরি করতে গেলে সূর্যের আলো দরকার, তাহলে রাত্রিবেলায় তো সূর্যের আলো থাকে না, বা মেঘলা দিনে সূর্য দেখা পাওয়া যায় না, তাহলে সেই সময় সৌরবিদ্যুৎ উৎপাদন করা যায় না। আবার যে সমস্ত পৃথিবীর যে সমস্ত জায়গাগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে, যেখানে না অতি শীত না অতি উষ্ণ, মাঝে মাঝে টেম্পারেচার, খুব বেশি প্রখর সূর্যের আলো নেই, বা তুন্দ্রা অঞ্চল যেখানে ঠান্ডা আবহাওয়া, সেখানে কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হ্যালন কি? ওকে, হ্যালন কি? হ্যালনের উত্তর লিখবে ব্রোমিন সমন্বিত এক ধরনের যৌগ যার রাসায়নিক সংকেত হলো CbRF3। ওকে, এটাকে এরকমভাবে লিখতে পারো, এখানে দেওয়া হয়েছে CbRF3, এটাকে CF3Br এরকমভাবে লেখা যায়।
এটা হচ্ছে হ্যালোন যৌগ এবং এটি অগ্নি নির্বাপক যন্ত্র, মানে ফায়ার এক্সটিংগুইজার মানে আগুন নেভানোর যে যন্ত্র সেটাতে ব্যবহার করা হয়। পাওয়ার অ্যালকোহল কি, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সব জিনিস এই চ্যাপ্টারের মধ্যে, চ্যাপ্টারটা ছোট এবং 5 নম্বর শুধুমাত্র থাকে এখান থেকে, কিন্তু ভালো রকমভাবে প্রিপারেশন নেবে, নানা রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয়। ওকে, এবং আননোন প্রশ্ন, প্রত্যেক বছর নতুন নতুন প্রশ্ন দেয়, তাই জন্য যে প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করছি সবগুলো ভালো করে তোমরা একবার দেখে নাও, তাহলে আর কোনো ভয় থাকবে না। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হচ্ছে যে 20 থেকে 25%, অনেক বইয়ে লেখা থাকবে যে 80% পেট্রোল আর 20% ইথানল। ওকে, তো মোটামুটি এটা 20 থেকে 25% ইথানল থাকে এবং বাকিটা পেট্রোল থাকে, বাকি 80%, 75 থেকে 80% পেট্রোল থাকে। সেই যে পেট্রোল সেটাকে আমরা বলবো অ্যালকোহল, মানে পাওয়ার অ্যালকোহল। এখানে সামান্য বেঞ্জিন থাকে, বেঞ্জিন দ্রাবক হিসাবে কাজ করে। ওকে, যদি প্রশ্ন আসে পাওয়ার অ্যালকোহল কি এবং এর কাজ বা এর ব্যবহার লেখো, তাহলে পাওয়ার অ্যালকোহলের ব্যবহার হচ্ছে জ্বালানি রূপে যানবাহনে ব্যবহার করা হয়। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? লিখবে কোনো জ্বালানির একক ভর বা একক আয়তনের সম্পূর্ণ দহন, মানে তাকে সম্পূর্ণভাবে যদি পোড়ায়, একক ভর মানে আমি 1 গ্রাম নিয়েছি হয়তো, বা 1 কেজি নিয়েছি বা 1 ঘনমিটার নিয়েছি, তাকে পুরো পোড়ালে, দহন করলে যে পরিমাণ শক্তি পাওয়া যায় সেটাকে বলবো জ্বালানির তাপন মূল্য। ওকে, নেক্সট, বায়োগ্যাসের প্রধান ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। বায়োমাস কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা বলো, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি, ফলমূলের খোসা, রান্নার অব্যবহৃত জৈব অবশেষ, রান্নার কাজে খোসা টোসাগুলো আমরা ফেলে দিই, সেই জিনিসগুলো যেগুলো আমাদের রান্নার কাজে লাগে না। প্রাণীর বর্জ্য মানে যেমন গরুর মল মানে গোবর, সেই জিনিসগুলো বা মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি যে কার্বন ঘটিত যৌগ, সেগুলোকে একসঙ্গে কি বলবো? বায়োমাস। বায়োমাস মানে জীবের মানে পরিত্যক্ত অংশ বা তাদের বর্জ্য পদার্থ, সোজা কথায়। ওকে, বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এখানে লিখে দিয়েছি আমি কত পার্সেন্ট, 78% নাইট্রোজেন, অক্সিজেন 21%। গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলে থাকা একটা উল্লেখযোগ্য উপাদানের নাম লেখো। মানে গ্যাসীয় তো বিভিন্ন উপাদান রয়েছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন, জলীয় বাষ্প, বিভিন্ন জিনিস থাকে। এগুলো বাদ দিয়ে, গ্যাসীয় উপাদান বাদ দিয়ে অন্য একটা উপাদানের নাম লেখো, তোমরা লিখবে ধূলিকণা। ওকে, ওজোন গ্যাস ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগ কোনগুলো হবে? প্রথমে দেওয়া হয়েছে দেখো, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন বা হ্যালোন, CbRF3, নাইট্রিক অক্সাইড মানে NO, কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2। ওকে, এখানে কিছু কিছু জায়গায় আমি কারেকশন করেছি। এখানে যেমন CCl4 এটা লিখবে যখন, তোমরা জানো যে 4 এটা সেটা নিচে হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 NO এটা 2টা নিচে হয়। ওকে, যারা সবেমাত্র ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য আমি জায়গাটা বলে দিলাম, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 তোমরা জানো। ওকে, সোলার প্যানেল কি? সোলার প্যানেলে লিখবে যে যখন একাধিক সৌর কোষকে নির্দিষ্ট সজ্জা রীতিতে বৈদ্যুতিকভাবে যুক্ত করে সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গঠন করা যায়, তখন তাকে সোলার প্যানেল বলে। ওকে, নেক্সট, তাহলে আমাদের 1 নম্বরের যত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ওকে, 1 নম্বরের যত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেটা MCQ হতে পারে বা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। তাহলে MCQ আমাদের একটা আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 2টো আছে, টোটাল 3 নম্বরের আমাদের কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার থেকে। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। এবার আমাদের একটা 2 নম্বরের বড় প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের এই চ্যাপ্টার থেকে, সেগুলোর আনসার আমরা দেখব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তার কারণ আমাদের যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। অলরেডি আগে আমাদের HK এডু হাব চ্যানেল ছিল, সেটা এখনও রয়েছে, সেখানে আমরা ক্লাস 10 পর্যন্ত দিতাম, প্রশ্নবিচিত্রা থেকে শুরু করে ক্লাস 10-এর আমরা ABT, পর্ষদ টেস্ট সবগুলো সলভ করতাম। এবছর আলাদা করে ক্লাস 10-এর জন্য তোমাদের এই চ্যানেল মানে HK এক্সক্লুসিভটা ক্রিয়েট করা হয়েছে। এখানে আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাস কিন্তু স্টার্ট করে দিয়েছি, বুক রিভিউ থেকে শুরু করে তোমাদের সারা বছর ধরে ক্লাস হবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাস হবে, বিভিন্ন রকম টিপস দেওয়া হবে। ওকে, পরীক্ষা প্রিপারেশন সংক্রান্ত যাবতীয় তোমরা সমস্ত রকমের ক্লাস বা ভিডিওগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আজকে আমাদের যে ম্যারাথন ক্লাস দিচ্ছি অবশ্যই তোমরা লাইক দেবে এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নেবে। ওকে, তার কারণ তোমাদের উদ্দেশ্যে পিডিএফটা ক্রিয়েট করা হয়েছে। এই পিডিএফ যদি তোমরা নিতে চাও তোমরা আমাদের পেড গ্রুপেও যুক্ত হতে পারো। ওকে, পেড গ্রুপে আমরা সমস্ত পিডিএফ এই যেগুলো দেখতে পাচ্ছ সেরকমভাবে লাইফ সায়েন্সের আমরা তৈরি করি, ম্যাম ইতিহাস ভূগোলের পিডিএফ তৈরি করেন। 4টে বিষয় আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের পুরো নোটস আমরা কিন্তু আমাদের পেড গ্রুপে পাঠাই। ওকে, মাসে মাসে ফি সিস্টেম রয়েছে, তোমরা কিন্তু পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো যারা নতুন রয়েছে, নতুন ক্লাস 10-এ উঠেছো। দেখো 2 মার্কসের আমরা যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথম প্রশ্ন দেখবো। দেখো এখানে আমরা খুব বড় করে লিখবো না, খেয়াল করতে হবে আমাদের 2 নম্বরের জন্য 4 মিনিট সময় পাবো, কিন্তু 4 মিনিট সময় দিলে তো হবে না, পরীক্ষার শেষে আমাদের কোশ্চেন পড়তে সময় নষ্ট হয়ে যায়। পরীক্ষার শেষে আমাদের যা লিখেছি পুরোটা একদম আমাদের রিভিশন দেখে নিতে হয় ঠিকঠাক লিখেছি কিনা।
ওকে, তাহলে 2 নম্বরের জন্য 3 মিনিট 3.5 মিনিট তোমাকে ধরে রাখতে হবে, তার বেশি ধরে রাখলে কিন্তু হবে না। তাহলে তার মধ্যে লেখাটা কমপ্লিট করতে হবে এবং প্রশ্ন চয়েস করার সময় দেখবে যেগুলো ভেঙে ভেঙে থাকবে বা যেগুলোতে পয়েন্টের আকারে উত্তর লেখা যায় সেগুলো মানে চুজ করার চেষ্টা করবে, তাহলে নম্বর তোমরা ফুল মার্কস পাবে। ওকে, প্রথম প্রশ্ন নর্মাল একটা কোশ্চেন দিয়েছে, প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধির পরিমাণ, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, অনিয়ন্ত্রিত অরণ্যছেদন বা গাছ কেটে ফেলা, যানবাহন থেকে নির্গত গ্যাসসমূহ। পরের প্রশ্ন, ওজোন স্তর কিভাবে গঠিত হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে বুঝে নাও। বলছে বায়ুমণ্ডলে উপস্থিত, আমাদের ক্লাস দেওয়া হয়েছে, আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি, শুধু রিডিং না পড়ে একটু বলে দিচ্ছি, ক্লাসে আমি পুরোটাই বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, 3টে পার্টের মধ্যে ক্লাস দেওয়া হয়েছে। ওজোন স্তর বলছে যে বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন অণুগুলো প্রথমে কম তরঙ্গ দৈর্ঘ্য, মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো তো রয়েছে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডা 240 ন্যানোমিটারের থেকে কম, দেখো লেস দ্যান 240 ন্যানোমিটার, সেই কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, বিয়োজিত হয় মানে ভেঙে যায়। পরে অক্সিজেন মানে পারমাণবিক অক্সিজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজন উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখলে তোমরা বুঝতে পারবে। বলছে এই যে অক্সিজেন অণু, এই অক্সিজেন অণু কি করবে, অতিবেগুনি রশ্মি মানে ইউভি রশ্মিকে শোষণ করবে এবং সেখানে অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 240 ন্যানোমিটারের কম। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পারমাণবিক দুটো অক্সিজেনে ভেঙে যায় এবং এই পারমাণবিক অক্সিজেন অন্য একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজন অণু গঠন করে এবং তার সঙ্গে তাপ শক্তি নির্গত হয়। এরকমভাবে বায়ুমণ্ডলে ওজন গ্যাস সৃষ্টি হয়। ওকে, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, অবশ্যই করে যাবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। ওজন স্তরে কিভাবে ওজন অণু বিয়োজন ঘটে? বিয়োজন মানে ভেঙে যাওয়া, কি করে ভেঙে যায়? ওকে, দেখো ওজন স্তরে বলছে যে ওজন স্তরে উৎপন্ন ওজন অণু সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন অণুতে মানে অক্সিজেন অণুতে ভেঙে যায়। যখন ওজন অণু গঠন হবে তখন কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন থেকে পারমাণবিক অক্সিজেন, সেখান থেকে ওজন অণু তৈরি হয়। এবার এই ওজন অণু যখন ভেঙে আবার উল্টো পথে অক্সিজেন তৈরি করবে তখন দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য মানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য 240 ন্যানোমিটার থেকে বেশি, সেই অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে ওজন অণু কি হবে, উল্টো পথে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় বা পারমাণবিক অক্সিজেন ভেঙে যায়। এই যে পারমাণবিক অক্সিজেন তৈরি হলো সেটা আবার আরেকটা মানে ওজন অণু মানে O3 অণুর সঙ্গে যুক্ত হয়ে, দেখো 3টে আর এদিকে একটা 4টে, তার মানে 2O2 2 অণু অক্সিজেন অণুতে পরিণত হয়। এরকম ভাবে বায়ুমণ্ডলে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন অণু অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে অক্সিজেন অণুতে পরিণত হয়। মনে থাকবে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? আমরা বলেছি যে ট্রোপোস্ফিয়ারে বাতাস সর্বদা গতিশীল থাকে, উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ঘটে, বায়ুর পরিচলন স্রোত, ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবগুলো স্তরে দেখা যায়, তার জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলে। ওকে, নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, তার কারণ এখানে মানে বায়ুর পরিমাণ কম, ধূলিকণা জলকণা থাকে না, মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, তার জন্য একে শান্তমণ্ডল বলে। ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ। ওকে, ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ, এক কারণ লিখবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এটা এক সময় রেফ্রিজারেটর মানে ফ্রিজ, বাতানুকূল যন্ত্র মানে এসি, এসির মধ্যে প্লাস্টিক শিল্পে ফোমিং এজেন্ট রূপে, অগ্নি নির্বাপক যন্ত্র মানে ফায়ার এক্সটিংগুইজার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। এবার সেখান থেকে যে সিএফসিগুলো নির্গত হয় সেগুলো ধীরে 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 ট্রোপোস্ফিয়ার ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ারে উঠতো, স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওই ওজন স্তরে গিয়ে ওজন স্তরকে কিন্তু ভেঙে ফেলতো। ওকে, তো এ কারণে এই সিএফসি ব্যবহার কারণেই কিন্তু ওজন স্তর অনেক জায়গায় কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, বা ওজন গহ্বর দেখা গেছে। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেগুলো রয়েছে NO2, প্রথমটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, পরেরটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেগুলো ওজন স্তরের ব্যাপক ক্ষতি করে। স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রাস অক্সাইড যেটা N2O নাইট্রাস অক্সাইড, সেটা কি হয়, আলোক রাসায়নিক বিক্রিয়ায় বা প্রক্রিয়ায় নাইট্রিক অক্সাইড মানে NO তে পরিণত হয়, যেটা কিনা ওজন অণুকে অক্সিজেন অণুতে ভেঙে দেয়। ওকে, নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা ফার্স্ট টার্মে পরীক্ষা দেবে তাদের জন্য সব প্রশ্নই করতে হবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন আছে, তোমরা জানো 100টা স্কুলে 100 রকম প্রশ্ন হতে পারে, সম্পূর্ণ আলাদা আলাদা হতে পারে, আবার কিছু মিলও হতে পারে। ওকে, মিল তো অবশ্যই হবে, আবার যে মিল হবে তার কোনো গ্যারান্টিও নেই। ফার্স্ট টার্মে পরীক্ষায় বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, জেলা স্কুলে একটু টাফ কোশ্চেন হয়, নর্মাল স্কুলে একদমই সহজ প্রশ্ন হয়, অ্যাভারেজ স্কুল রয়েছে সেগুলোতে 2 রকম মিক্সার, কিছু কিছু সহজ কিছু কঠিন প্রশ্ন করা হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ওকে, তার মধ্যে দেখো এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন ওজন স্তরকে কেন বলে? তার কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা ওজন স্তর সেটা কি করে, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বেশিরভাগটাই শোষণ করে নেয়, ফলে সে অতিবেগুনি রশ্মিগুলো সূর্য থেকে পৃথিবীতে আসতে পারছে না, তাহলে বাধা দিচ্ছে কে, ওজন লেয়ার বা ওজন স্তর। ওকে, এই যে অতিবেগুনি রশ্মি সেটা তো ক্ষতিকারক, সেটা যদি আমাদের উপরে এসে পড়ে তাহলে আমাদের চোখে পড়লে চোখের ছানি হবে, স্কিনে পড়লে স্কিন মানে সানবার্ন,
বা তার সঙ্গে স্কিনের ক্যান্সার, বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, জলবায়ুর পরিবর্তন হতে পারে, মেরু অঞ্চলে বরফ গলতে পারে, বা জলবায়ুর বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে, উদ্ভিদের উপর পড়লে অঙ্কুরোদ্গমের হার কমে যাবে, সালোকসংশ্লেষের হার কমে যাবে, ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে, নানা রকম পরিবর্তন কিন্তু হতে পারে। ওকে, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, মানে জীবকুলের জন্য প্রচণ্ড ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়া জলবায়ুর পরিবর্তন সহ পরিবেশে বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব কিন্তু এর রয়েছে। কিন্তু এই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছতে পারছে না কেন? মাঝখানে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন লেয়ার রয়েছে, যেটা কি করে? ওই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের বাঁচায়। সমস্ত জীবজগৎকে কিন্তু ভয়ঙ্কর ওই অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের রক্ষা করে বলেই ওই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়। ওকে, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। অতিবেগুনি রশ্মি কি করে? মানে অতিবেগুনি রশ্মির আঘাতে যেটা ক্লোরোফ্লোরোকার্বন সেটা বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং তা ওজনকে অক্সিজেন অণুতে ভেঙে যায়। দেখো এই যে CFCl3 রয়েছে, এটা কি? একটা সিএফসি, কেমন? ক্লোরোফ্লোরোকার্বন, এটা একটা CFCl3। এটা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে সক্রিয় ক্লোরিন, পাশে আমি সক্রিয় লিখে দিয়েছি, অনেক বই এরকম Cl নিয়ে ডট দেওয়া থাকবে, মানে সক্রিয় ক্লোরিন তৈরি হলো। তাহলে একটা ক্লোরিন বেরিয়ে এলো, CFCl3 ছিল, তাহলে একটা ক্লোরিন বেরিয়ে গেছে, তাহলে CFCl2 হবে। ওকে, এবার এই যে সক্রিয় ক্লোরিন তৈরি হলো, সেটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে এখান থেকে একটা অক্সিজেন নেবে, তাহলে ClO, ক্লোরিন মনোক্সাইড তৈরি হবে। তাহলে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে দুটো অক্সিজেন মানে O2 পড়ে থাকবে, অক্সিজেন অণু পড়ে থাকবে। ওকে, এই যে সক্রিয় ক্লোরিন সেটা ওজনকে ভাঙবে, এখানে যে ClO তৈরি হলো সেটাও ওজোন অণুর সঙ্গে, মানে ওজোন অণুকে ভাঙবে, সেটাও কিন্তু এই ওজোন অণুর সঙ্গে যুক্ত হয়ে আবার সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছে, এবং এখানে একটা ও আর এখানে তিনটে ও, মানে 2O2, চারটে, কেমন? 2O2 মানে দুটো অক্সিজেন অণু তৈরি হলো। তাহলে এখানে ClO, ক্লোরিন মনোক্সাইড তৈরি হলো, সেটা আর একটা ওজোন অণুকে ভাঙতে পারে, বা এই যে ভাঙলো এখানে, আবার এখানে সক্রিয় ক্লোরিন তৈরি হবে, সেটা আবার কি করবে? আবার প্রথম থেকে সক্রিয় ক্লোরিনটা ওজোন অণুকে ভাঙবে, ClO তৈরি করবে, এরকমভাবে চলতেই থাকবে। ওকে, শেষ ধাপে পুনরায় ক্লোরিন পরমাণু উৎপন্ন হবে, সেটা ওজোনকে ভেঙে দেয়, বিয়োজিত করে মানে ভেঙে দেয়। এভাবে চক্রাকারে ওজোন স্তরের কিন্তু অবক্ষয় বা ক্ষয় ঘটতে থাকে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু প্রায় 1,00,000 বা 1 লাখের থেকে বেশি, লক্ষাধিক ওজোন অণুর কিন্তু বিয়োজন ঘটাতে পারে, মানে কতটা সাংঘাতিক। ওকে, একটা সক্রিয় ক্লোরিন সেটা 1 লাখের বেশি, লক্ষাধিক ওজোন অণুকে ভেঙে রাখা ক্ষমতা রাখে, যেহেতু চেন রিয়াকশনের মতো হচ্ছে, বারবার ClO তৈরি হচ্ছে, সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ভাঙছে, অন্য একটা ওজনকে ভেঙে চলেছে। ওকে, সিএফসির ভূমিকা দেখলাম আমরা। এবার দেখবো আমরা ওজোন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা। এগুলো জানো তোমরা, আমি এখানে লিখে দিয়েছি। এখানে নাইট্রিক অক্সাইড থাকে, সেটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে O2, অক্সিজেন এবং NO2-তে উৎপন্ন হয়, পরিণত করে। ওজন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, নিয়ে তৈরি হচ্ছে অক্সিজেন অণু এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। আবার অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজন অণু ভেঙে গিয়ে যে অক্সিজেন পরমাণু তৈরি হয়, সেটা আবার NO2-র সঙ্গে বিক্রিয়া করে। ওকে, যেমন এই যে ওজন অণু সেটা ভেঙে যাচ্ছে O2, অক্সিজেন অণু এবং পারমাণবিক অক্সিজেন। এখানে যে পারমাণবিক অক্সিজেন তৈরি হলো, সেটা আবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন অণুতে পরিণত হলো। তাহলে এই যে নাইট্রিক অক্সাইড, সেটা আবার কি করবে? আবার এই প্রথম ধাপের বিক্রিয়া, নাইট্রিক অক্সাইড আবার ওজন অণুর সঙ্গে বিক্রিয়া করবে, নিয়ে আবার এটা তৈরি হবে। আবার এটা যেটা উৎপন্ন হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা আবার পারমাণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আবার NO তৈরি হবে, এরকমভাবে পরপর আবার প্রথম থেকে বিক্রিয়া শুরু হবে, এরকমভাবে চলতেই থাকবে। ওকে, অবিরাম চলতে থাকে। নেক্সট আমরা দেখবো ওজন হোল বা ওজন গহ্বর। তোমরা জানো এই জিনিসটা, আমি এখানে লিখে দিয়েছি যে ওজন স্তরে দেখেছিলাম আমরা যে কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন অণুর কিন্তু সৃষ্টি ঘটে, অক্সিজেন থেকে ওজন অণু তৈরি হয়। আবার CFC, নাইট্রোজেন অক্সাইড, সেগুলো কিন্তু ওজন অণুকে ভেঙেও দেয়। ওকে, অতিবেগুনি রশ্মির প্রভাবে কিন্তু ভেঙে যায়। তাহলে এই যে সৃষ্টি আর ভেঙে যাওয়া, উৎপাদন বিয়োজন, দুটোই কিন্তু মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজন গ্যাসের ভাঙা আর তৈরি দুটোই কিন্তু চলে। নানা কারণে কি হচ্ছে? ওজন গ্যাস যতটা তৈরি হচ্ছে তার থেকে বিয়োজন মানে ভেঙে যাওয়া সেটা বেশি হচ্ছে। মানুষের কর্মকাণ্ডের জন্য CFC প্রচুর তৈরি হচ্ছে, নাইট্রোজেন অক্সাইড প্রচুর তৈরি হচ্ছে। এই সমস্ত কারণের জন্য যেহেতু তৈরি থেকে, উৎপাদনের থেকে ভাঙা বা বিয়োজনটা বেশি হচ্ছে, তার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত যে ওজন স্তর, সেটা বিভিন্ন জায়গায় কম বেশি কিন্তু তার ঘনত্ব কমে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে। তাহলে ওজন লেয়ারের যে ঘনত্ব কমে যাওয়ার যে ঘটনা, ওজন স্তর যে কমে যাচ্ছে বা তার ঘনত্ব কমে যাচ্ছে, সেই যে ঘটনা, সেটাকে আমরা বলবো, মানে সেটা সৃষ্টি হওয়া কি আমরা বলবো? ওজন ছিদ্র বা ওজন গহ্বর। ওকে, তাহলে সেখানে ঘনত্ব কমে যাচ্ছে, প্রচুর কমে যাচ্ছে। এরপরে পরিচলন স্রোত, এগুলো তোমরা ভূগোলের বিষয় তোমরা জানো যে ভূপৃষ্ঠে কোনো স্থানে যে বাতাস গরম হয়, তাহলে সেখান থেকে উড়ে চলে যায়। আশেপাশে যেটা ঠান্ডা বাতাস রয়েছে, সেটা ওই জায়গা, মানে শীতল এবং উচ্চচাপযুক্ত বাতাস সেই জায়গা ভরাট করার জন্য চলে আসে। তারপর সেই জায়গাটা গরম হয় ভূপৃষ্ঠের তাপে,
সেটা গরম হয়ে আবার উপরে ওঠে, আবার আশেপাশে ঠান্ডা বাতাসটা নিচে আসে, উচ্চচাপযুক্ত বাতাস আসে, সেটা গরম হয় আবার উপরে ওঠে। এরকমভাবে পরিচলন স্রোত কিন্তু চলতে থাকে, ক্রমাগত চলে এবং স্রোতের সৃষ্টি হয়। উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস নিম্নচাপযুক্ত অঞ্চলে আসে, এর ফলে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা পরিচলন স্রোত। ওকে, এরপরে গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস ক্লাসে বলেছিলাম যে গ্রিন হাউস হচ্ছে একটা কাঁচের নির্মিত ঘর, কাঁচ নির্মিত ঘর আমি তোমাদের বলেছিলাম। ওকে, কাঁচ নির্মিত ঘর, এবং এখানে কি থাকে, এখানে গাছ কিন্তু পরিচর্যা করা হয় এবং সূর্যের আলো এখানে প্রবেশ করে, সূর্যের আলো অবলোহিত রশ্মি প্রবেশ করে, এখানে মাটি থাকে, গাছ থাকে, উত্তপ্ত হয় এবং এদের দ্বারা মাটি থেকে যে বিকিরিত তাপ সেটা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তাই জন্য কিন্তু সবগুলো বেরোতে পারে না, কিছুটা কিন্তু আটকে যায়, এর মধ্যে আটকে যায়। এর ফলে ভেতরের উষ্ণতা কিন্তু গরম, মানে বেশি থাকে, গরম থাকে। বাইরে শীত প্রধান দেশে বাইরে প্রচুর ঠান্ডা, অথচ কাঁচের ঘরটাতে যেহেতু আলো আসছে, কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো আসছে, কিন্তু সবগুলো বেরোতে পারছে না, 100টা আসছে, বেরোচ্ছে হয়তো 60খানা, 40টা আটকে যাচ্ছে। এই আটকে যাওয়ার জন্য ভেতরের পরিবেশটা গরম থাকছে, কাঁচের ঘরের ভেতরে যায় মানে আবহাওয়াটা গরম থাকছে এবং সেখানে গাছপালা পরিচর্যা করা যাচ্ছে। এই যে সিস্টেম, সেটাকে আমরা বলবো গ্রিন হাউস। ওকে, এবার বায়ুমণ্ডল পৃথিবীকে কাঁচের ঘরের মতো কিন্তু ঘিরে রেখেছে। বায়ুমণ্ডল কী করছে, যেমন কাঁচের ঘর, সেরকম বায়ুমণ্ডলও কিন্তু কাঁচের ঘরের মতো কাজ করে। বায়ুমণ্ডলের মধ্যে যেসব গ্যাস ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মি, মানে ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মিকে কী বলা, IR, ইনফ্রারেড রশ্মি, সেগুলোকে শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, সেগুলোকে আমরা কি বলবো, গ্রিন হাউস গ্যাস বলবো। ওকে, এখানে কোন কোন গ্যাস রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, ক্লোরোফ্লোরোকার্বন মানে CFC রয়েছে, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট, গ্রিন হাউস প্রভাব কি, এর উপযোগিতা। গ্রিন হাউস প্রভাব হচ্ছে যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো কি করছে, সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিগুলোকে আসতে দিচ্ছে, কিন্তু তাদেরকে ফিরে যেতে দিচ্ছে না, তাদেরকে আটকে দিচ্ছে, ফলে তাদের কিছু অংশ শোষণ করছে, কিছুটা প্রতিফলিত করে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। এর ফলে মানে এই যে ঘটনা, সেটাকে আমরা বলবো গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব থাকার কিন্তু সুবিধা রয়েছে, উপযোগিতা মানে সুবিধা রয়েছে কি, কারণ এই গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে বা প্রভাবটা রয়েছে বলে জীবকুল বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা হচ্ছে 15°C, সেটা গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলেই কিন্তু সম্ভব। যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো, দিনের বেলায় প্রচণ্ড গরম থাকতো, সন্ধ্যের পর সূর্য অস্ত যাওয়ার পর সমস্ত তাপটাই বেরিয়ে চলে যেত, ফলে রাতের বেলায় পুরো একদম মাইনাসের টেম্পারেচার চলে আসতো, -30°C হতো, -30°। এই কম উষ্ণতায় 0°তে বরফ জমে যায়, তাহলে -30 অনেক কম টেম্পারেচার, সেখানে কোনো জীবই কিন্তু বেঁচে থাকতে পারতো না, কোনো উদ্ভিদও বেঁচে থাকতে পারতো না, তাহলে প্রাণ শূন্য পৃথিবী হয়ে যেত। ওকে, তাহলে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস প্রভাব কিন্তু থাকা উচিত একটা লিমিট পর্যন্ত। নেক্সট, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এই যে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ প্রাণী মাটির নিচে চাপা পড়ে বহুতর রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তি উৎসে পরিণত হয়, সেগুলো জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো তোমরা জানো। তরল জ্বালানি, কেরোসিন, পেট্রোল লিখবে। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এখানে দেওয়া হয়েছে যে ওই একই জিনিস, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি সেগুলো ভূপৃষ্ঠ ছেড়ে বাইরে, বায়ুমণ্ডল ছেড়ে বাইরে যেতে পারছে না, ফলে বায়ুমণ্ডল উষ্ণতা বাড়ছে। এই যে বায়ুমণ্ডল উষ্ণতা যে ক্রমশ বেড়ে চলেছে, এই যে ঘটনা, সেটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এর কুপ্রভাব, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে তার কুপ্রভাব কি? কুপ্রভাব হচ্ছে যে পৃথিবীর গড় উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে মেরু অঞ্চলের মধ্যে যে বরফগুলো রয়েছে, সে বরফগুলো বেশি করে গলবে, বেশি করে গললে সমুদ্র পৃষ্ঠে জলতলের উচ্চতা বাড়বে, আশেপাশে যাবতীয় যা কিছু নিচু জায়গা রয়েছে সবগুলো প্লাবিত হয়ে যাবে, জলমগ্ন হয়ে যাবে। ভারত সহ নিচু যে দেশগুলো রয়েছে যেমন বাংলাদেশ, মালদ্বীপ, সেগুলো কিন্তু পুরো ডুবে যেতে পারে। 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের মতো বনভূমি, মানে দাবানলের দ্বারা বনভূমি কিন্তু নষ্ট হবে, দাবানল সৃষ্টি হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত ঋতু পরিবর্তন, কখন খরা হচ্ছে, কখন বর্ষা দেরিতে আসছে, এরকম নানা রকম পরিবর্তন হচ্ছে, এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই কিন্তু হচ্ছে। ঘূর্ণিঝড়, সাইক্লোন, বজ্রপাত, খরার প্রাদুর্ভাব, সেগুলো বিভিন্ন রকমের যে প্রাকৃতিক দুর্যোগ, সেগুলো কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই ঘটছে। ওকে, নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং প্রভাব কমানোর দুটি গুরুত্বপূর্ণ উপায় লেখো। যদি বলে বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, তাহলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কমানোর জন্য তুমি কি পদক্ষেপ নেবে, এখানে একই উত্তর হবে। যদি বলে যে ওজোন স্তরের ধ্বংস প্রতিরোধ করতে বা রোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এগুলোও কিন্তু একই উত্তর। ওকে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য
বিশ্ব উষ্ণায়ন যে কারণে হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম এগুলো কমাতে হবে বা ব্যবহার কমাতে হবে। পুনর্নবীকরণযোগ্য যে শক্তি রয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, সেগুলো ব্যবহারটাকে বাড়াতে হবে। ওকে, সিএফসি ব্যবহার কমাতে হবে বা সম্পূর্ণভাবে সেগুলোকে বন্ধ করতে হবে। বনভূমি ধ্বংস না করে নতুন বনভূমি সৃষ্টি করতে হবে বা বনসৃজন করতে হবে, নতুন নতুন করে গাছ লাগাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, মন্ট্রিয়াল প্রোটোকল। সেটা হচ্ছে 1987 সালে হয়েছিল এবং সেটা কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিয়াল নামক জায়গাতে হয়েছিল বলে এটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। কেন হয়েছিল? না তো বায়ুমণ্ডলের ওজোন স্তরকে সুরক্ষিত করার জন্য, যাতে নষ্ট না হয় তার জন্য কিছু প্রোটোকল তৈরি হয়েছিল, নিয়মকানুন তৈরি হয়েছিল। অনেক দেশ, বেশ কয়েকটা দেশ মিলে বহুদেশীয় একটা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। তার লক্ষ্য ছিল যে 1995 সালের মধ্যে সিএফসি ব্যবহার 50% কমাতে হবে, 2000 সালের মধ্যে সিএফসি ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে এবং ক্লোরিন জাতীয় যে যৌগগুলো রয়েছে সেগুলোর ব্যবহার ধীরে ধীরে ধাপে 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 কিন্তু কমাতে হবে। একবার তো ব্যবহার করা মানে কমিয়ে দেওয়া সম্ভব নয়। মানুষ জীবনযাপনের জন্য বা ভোগবিলাসের জন্য নানা রকম জিনিস ব্যবহার করে, এসি থেকে শুরু করে রেফ্রিজারেটর। তাহলে তাদের সেই জায়গাতে সিএফসির বিকল্প কোনো যৌগ ব্যবহার করার যতদিন না আবিষ্কৃত হচ্ছে ততদিন চালাতে হবে। এই ব্যবহারগুলো চালাতে হবে কিন্তু কম মাত্রায় বা উন্নত প্রযুক্তি ব্যবস্থা সাহায্য নিতে হবে। এই জন্য ধাপে ধাপে ক্লোরিন জাতীয় যৌগগুলো ব্যবহার কমাতে হবে। যেমন আমাদের দেশে এখনও ব্লিচিং পাউডার চলে। ব্লিচিং পাউডার যেটা, যার মধ্যে ক্লোরিন থাকে, ওই ড্রেনের মধ্যে মশা মাছি উপদ্রব কমানোর জন্য, বিশেষ করে মশার লার্ভা নষ্ট করার জন্য ব্যবহার করা হয় এবং কৃষি জমিতে ব্যবহার করা হয়। কিন্তু এই ডিডিটি বলো বা ব্লিচিং পাউডার, সেগুলো কিন্তু প্রচুর ক্ষতিকারক। মায়েদের শরীরে যদি প্রবেশ করে তাহলে মায়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা যায়, বা তারপরে বাচ্চারা যারা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। বিভিন্ন উন্নত মানের দেশগুলো যারা রয়েছে সেখানে কিন্তু পুরো ব্যান করা হয়েছে ডিডিটি, ব্লিচিং মানে ক্লোরিন জাতীয় যৌগগুলো ব্যান করা হয়েছে। আমাদের দেশেও কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া উচিত, পুরোপুরি আইন করে বন্ধ করে দেওয়া উচিত। ওকে, যেহেতু এটা প্রচণ্ড ক্ষতিকারক। দেখো, পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু সেগুলো কার্যকরী হচ্ছে না, পুরোপুরি কিন্তু পুরো মাত্রায় বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা হচ্ছে কি কি? এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা উচিত না উচিত নয় বলো? আমরা স্থিতিশীল উন্নয়ন পড়েছিলাম ক্লাসে। স্থিতিশীল উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বলছিলাম যে আমাদের তো কয়লা, পেট্রোলিয়াম মানে যেখান থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি হয়েছে। যাই হোক, কয়লা, পেট্রোলিয়াম তৈরি হতে তো এক দু বছর সময় লাগে না, কোটি কোটি বছর সময় লাগে। পৃথিবী ধ্বংস হয়েছিল, সব উদ্ভিদ প্রাণী সব চাপা পড়েছিল, মাটির নিচে চাপে তাপে রাসায়নিক পরিবর্তন ঘটে কয়লা, পেট্রোলিয়াম তৈরি হয়েছিল। তাহলে সেগুলোর যে মাটির নিচে জমা আছে সেগুলো তো লিমিটেড, সেগুলো তার তৈরি হচ্ছে না। আমরা প্রতিনিয়ত তুলে ব্যবহার করতে, তাহলে কমছে, তৈরি কিন্তু হচ্ছে না। এবং সেই কয়লা বিভিন্ন কাজে, আগে ট্রেন চালাতে ব্যবহার করা হতো, এখন নানা কাজে, বিভিন্ন রান্নার কাজে থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি মানে শিল্পে, বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প বলো বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয় কয়লা। ওকে, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ যে কারেন্টটা আসে জলবিদ্যুৎ থেকে আসে, কিন্তু বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। তাহলে থার্মাল পাওয়ার স্টেশনে কয়লা পুড়িয়ে তাপ তৈরি করে, সেই তাপে স্টিম তৈরি করে, তারপর টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির পরিমাণ তো কমছে, তাহলে সংরক্ষণ করা উচিত যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে না চলে যায়। আমরা যদি সব পেট্রোলিয়াম শেষ করে দিলাম তাহলে ভবিষ্যতে পেট্রোল, ডিজেল, কেরোসিন কিছুই থাকবে না। তাহলে তারা যানবাহনই ব্যবহার করতে পারবে না, প্লাস বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, অন্ধকারে তলিয়ে যাবে। তার জন্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন। ওকে, সেটা ছিল স্থিতিশীল উন্নয়নের কনসেপ্ট, সেগুলো আমরা বুঝে নিয়েছিলাম, কোশ্চেনও কিন্তু পাবো। এখন প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ কেন প্রয়োজন? তার কারণে এই যে ভান্ডার ফুরিয়ে আসছে, অদূর ভবিষ্যতে মানে খুব শীঘ্রই সেগুলো একদম নিঃশেষিত হয়ে যাবে। অনবীকরণযোগ্য শক্তি এগুলো তৈরি হতে কোটি কোটি বছর লাগে এবং তাছাড়া এগুলো পোড়ালে প্রচুর বায়ু দূষণ হয়। নেক্সট, মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর ধ্বংস হলে ক্যান্সার, মেলানোমা, চোখে ছানি পড়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সালোক সংশ্লেষ উদ্ভিদের কমে যাওয়া, শস্যের উৎপাদন, অঙ্কুরোদ্গম কমে যাওয়া, ভূপৃষ্ঠ উষ্ণতা বেড়ে যাওয়া, কেমন জলবায়ুর পরিবর্তন, এগুলো কিন্তু ঘটবে। স্থিতিশীল উন্নয়ন বললাম আমরা, এখনই বললাম আর বলছি না। গ্যাসীয় বায়োফুয়েল আর তরল বায়োফুয়েল। গ্যাসীয় বায়োফুয়েল প্রথমে লিখবো, গ্যাসীয় বায়োফুয়েল আছে নিচে লিখেছি, সেটা হচ্ছে গোবর গ্যাস। সেটা ব্যবহার হচ্ছে জ্বালানি রূপে বা আলো তৈরি করার জন্য, আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। ওকে, গোবর গ্যাস প্ল্যান্ট কিন্তু অনেক জায়গায় প্রচলিত থাকে, গ্রামগঞ্জের দিকে বিশেষ করে, বিভিন্ন সমস্ত গ্রামগঞ্জে নয়, কিছু কিছু জায়গায়। আমি কিন্তু নিজে একবার দেখেছি একটা জায়গায় গিয়ে, সেখানে গোবর গ্যাস প্ল্যান্টটা দেখেছিলাম পুরো কীভাবে চলছে জিনিসটা। তরল বায়োফুয়েল, বায়ো ইথানল, সেটা গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সমমণ্ডল, বিষমমণ্ডল, আমরা বলেছিলাম যে বায়ুমণ্ডলের তো 6টা স্তর রয়েছে উচ্চতা উষ্ণতা অনুসারে: ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো 6টা স্তর ছিল। এছাড়াও আলাদা একটা ভাগে, মানে ওই বায়ুমণ্ডলের উপাদানগুলো কেমনভাবে আছে সেই অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল
বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। সমমণ্ডল মানে প্রথম 3টে লেয়ার, ট্রোপো, স্ট্র্যাটো, মেসোস্ফিয়ার। এই এতটা অঞ্চল জুড়ে দেখতে পাই যে বাতাসে যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে বা বিভিন্ন উপাদান, সেগুলো মোটামুটি একই অনুপাতে সমস্ত জায়গাতে পাওয়া যায়। ট্রোপো, স্ট্র্যাটো, মেসোস্ফিয়ার সব জায়গাতেই একই অনুপাতে রেশিওতে প্রেজেন্ট থাকে, তাই জন্য কেউ সমমণ্ডল বলে। কিন্তু এরপরে যে বাকি লেয়ারগুলো রয়েছে, বিশেষ করে আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, সে সমস্ত জায়গায় কিন্তু এই উপাদানগুলো একই অনুপাতে থাকে না। ওকে, এটাকে বলা হয় বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ু শক্তির সুবিধা অসুবিধা বলো। বায়ু শক্তির সুবিধা এখানে আমাদের দেওয়া হয়েছে যে এতে কোনো প্রকার কোনো দূষণ কিন্তু সৃষ্টি করে না। বায়ু শক্তি যখন আমরা ব্যবহার করি, কোনো জিনিস তো পোড়াতে হয় না, পোড়াতে কি হয়? তাহলে পোড়াতে যদি না হয় তাহলে এখানে কোনোরূপ কোনো ক্ষতিকারক গ্যাস কিন্তু তৈরি হবে না, বায়ু দূষণ হবে না। 2 নম্বর, বায়ু শক্তির ক্ষেত্রে মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাতাস দরকার। বাতাসের বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, ঘন্টায় 15 কিলোমিটার বেগ হবে বা তার বেশি হবে, সেরকম আমাদের উচিত। তো মেন উপাদান বাতাস, বাতাস তো ফ্রিতে পাওয়া যায়, কিনতে হয় না। তাহলে এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি? বায়ু প্রবাহের বেগ যে সমস্ত জায়গাতে খুব কম, 15 কিলোমিটার পার ঘন্টার থেকে কম, সেই সমস্ত জায়গায় যদি বায়ুকল বসায় তাহলে বেকার হয়ে যাবে। তাহলে সেখানে টারবাইন ঘোরানো মানে বায়ুকলগুলো ঘোরানোর জন্য বাতাসে বেগই তো নেই, তাহলে টারবাইনও ঘুরবে না, বিদ্যুৎ তৈরি হবে না। উইন্ড এনার্জি ফার্ম যেটা, বায়ুকল বসানোর জন্য বিশাল অঞ্চল জুড়ে প্রচুর বায়ুকল বসাতে হয়, তাই জন্য বিশাল বড় একটা এরিয়া, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু, জমি কিন্তু দরকার। সেটা কিন্তু সব ক্ষেত্রে পসিবল হয় না। ওকে, দুটোই দেখতে হয়, বাতাস রয়েছে কিনা, বেগ প্লাস বিস্তীর্ণ অঞ্চল, দুটোই কিন্তু প্রয়োজন। তাহলে এগুলো হচ্ছে অসুবিধা। ওকে, এগুলো সবসময় পাওয়া সম্ভব নয়। জোয়ার ভাটা শক্তির সুবিধা অসুবিধা। জোয়ার ভাটির আচ্ছা, অসুবিধা বলি, বায়ু শক্তির ক্ষেত্রে কিন্তু দেখলাম আমরা যে কোনোরূপ কোনো দূষণ হয় না। কিন্তু মনে রাখবে একটা জিনিস, যে বায়ুকলগুলো যখন ঘোরে তখন প্রচণ্ড শব্দ হয়। মানে এমনিতে বায়ু দূষণ, জল দূষণ এই সমস্ত জিনিসগুলো হয় না, কিন্তু শব্দ দূষণটা হয়, এটা একটা অসুবিধা কিন্তু বায়ুকলগুলো বা বায়ু শক্তি। নেক্সট, জোয়ার ভাটা শক্তি সুবিধা অসুবিধা। দেখো দেওয়া হয়েছে, পরিবেশ দূষণ হয় না, বিপুল পরিমাণ শক্তি জোয়ার ভাটা থেকে আমরা উৎপাদন করতে পারি। অসুবিধা কি? দিনে তো খুব কম সময়ের জন্য দুবার জোয়ার ভাটা হলো, আবার 12 ঘন্টা পর জোয়ার ভাটা হলো, তাহলে দিনে দুবার জোয়ার, দুবার ভাটা হয়। তাহলে সব দিনে সারাদিন তো আমরা পাচ্ছি না, তাহলে সারাদিন যেহেতু পাচ্ছি না, তাহলে বিদ্যুৎ শক্তি কিন্তু খুব কম তৈরি করতে পারবো আমরা। বেশিক্ষণ ধরে যদি পেতাম, বেশি সময় ধরে পেতাম, 3-4 ঘন্টার বেশি সময় ধরে যদি পেতাম, তাহলে অনেকটা বিদ্যুৎ তৈরি করা যেত। কিন্তু ক্ষণিকের জন্য থাকে, জোয়ার হলো আবার কিছুক্ষণের মধ্যেই এবং সেটা জলটা কমে গেল, ভাটা হলো। তাহলে ক্ষণিকের জন্য হয় বলে এখানে বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি কিন্তু উৎপাদন করা যায় না। এরপরে সুনামি, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলো যখন হয়, তখন ওই যে প্ল্যান্টটা তৈরি করা হয়েছে জোয়ার ভাটা শক্তির জন্য, সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা প্ল্যান্ট, সেগুলো পুরো নষ্ট হয়ে যায়, পুরো ডুবে যায়, নষ্ট হয়ে যায়। জোয়ার ভাটা যখন হচ্ছে, মানে বিশেষ করে প্রাকৃতিক ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বিশেষ করে সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে সুনামি, এগুলো যখন হচ্ছে তখন ওইগুলো প্রচুর কিন্তু ক্ষতি সাধন হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, এবং এগুলো তৈরি করতে আবার প্রচুর খরচ আছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে অসুবিধা। ভূতাপীয় শক্তির সুবিধা অসুবিধা। ভূতাপীয় শক্তির সুবিধা হচ্ছে পরিবেশ বান্ধব, কোনো দূষণ হয় না, আর এটা পেতে কোনো জ্বালানি দহন করতে হয় না। অসুবিধা হচ্ছে ভূতাপীয় শক্তির হটস্পটগুলো ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি হটস্পটগুলো দেখা যেত, মানে হটস্পট যেগুলো রয়েছে ভারতের মধ্যে, সেগুলো যদি একটা জায়গাতে থাকতো কাছাকাছি, তাহলে সেখান থেকে প্রচুর বিদ্যুৎ তৈরি করা হতো এবং তাদের মধ্যে যোগাযোগটা হতো। কিন্তু পৃথিবীর মধ্যে বিভিন্ন হটস্পট রয়েছে, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে সেটা সাহায্যে কিন্তু বিদ্যুৎ তৈরি করে তাকে সরবরাহ করা বা ট্রান্সপোর্ট সিস্টেম বিভিন্ন রকম ভাবে বা তাদেরকে কাজে লাগানো, সেগুলো কিন্তু অসুবিধা হয়। ওকে, আর লাভজনক পদ্ধতিতে কিন্তু শক্তি উৎপাদনের সম্ভাবনা খুব কম, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেক্সট, বায়ো ইথানলের উৎস হচ্ছে যে আখ থেকে প্রাপ্ত চিনি, ঝোলা গুড়, ভুট্টা থেকে সন্ধান মানে ফার্মেন্টেশন পদ্ধতিতে কিন্তু এই বায়ো ইথানল তৈরি করা হয়, এবং ব্যবহার হচ্ছে যে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে যানবাহনের সঙ্গে, মানে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বায়োগ্যাস কি? বায়োমাস মানে গোবর, কৃষিজাত বর্জ্য, এগুলোকে বায়ুর অনুপস্থিতিতে মানে মিথানোজেনের ব্যাকটেরিয়া দ্বারা যদি বিয়োজিত করি, তাহলে যে গ্যাস উৎপন্ন হয় তাকে কিন্তু বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে। এবং এর প্রধান উপাদান হচ্ছে সেটা হচ্ছে মিথেন। ওকে, কত থাকে দেখো, 55 থেকে 65%, 55 থেকে 65%। ওকে, নেক্সট, ব্যবহার। বায়োগ্যাসের ব্যবহার কী হবে? বায়োগ্যাসের মধ্যে প্রধান কী থাকে? মিথেন থাকে, এবং এর তাপন মূল্য প্রচুর বেশি, জ্বালানির রূপে আমরা এটাকে ব্যবহার করতে পারবো বায়োগ্যাসটাকে। এছাড়া শুধুমাত্র যে রান্নার কাজে তা নয়, বিদ্যুৎ তৈরি করার কাজে ব্যবহার করা হয়, আলোকসজ্জার কাজে, জলসেচের যে পাম্প চালানোর কাজে। সেটা তো জলসেচের জন্য অতটা তো পাওয়ারফুল দরকার হয় না পাম্প, তাহলে সেই পাম্পগুলো চালানোর জন্য আমরা বায়োগ্যাসগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, বায়োডিজেলের উৎস ব্যবহার, উদ্ভিজ তেল এবং ফ্যাট যেগুলো রয়েছে তার একটা প্রসেস, সেটা হচ্ছে ট্রান্স এস্টারিফিকেশন।
ওকে, তাহলে ট্রান্স এস্টারিফিকেশন পদ্ধতিতে মানে উদ্ভিজ্জ তেল এবং ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশন পদ্ধতিতে এই বায়োডিজেল তৈরি হয়। এছাড়া দেখো জ্যাট্রোফা একটা গাছ রয়েছে, কিছু কিছু গাছ তোমরা দেখেছো, পড়ে এসছো যে আমি ক্লাসেও বলেছিলাম যে পেট্রোকর্প বলা হয়, পেট্রোক্রপ মানে সেখান থেকে পেট্রোল তৈরি হয়, ওকে, বা ডিজেল মানে ওই জ্বালানি তৈরি হয়। তো সেইরকমভাবে এই জ্যাট্রোফা গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয়। ওকে, যদি প্রশ্ন আসে কোন গাছের বীজ থেকে ডিজেল তৈরি হয় বা কোন গাছ থেকে ডিজেল তৈরি হয়, সেটা হচ্ছে জ্যাট্রোফা। ওকে, বায়োডিজেল কী কাজে লাগে? ঘর গরম করতে, ওকে, খনিজ তেলের সঙ্গে মিশিয়ে ইঞ্জিনে জ্বালানি হিসাবে ডিজেল জেনারেটর চালাতে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 30, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, মিথেন হাইড্রেট কি? ওকে, মিথেন হাইড্রেট কি এবং কিভাবে আহরণ করা হয়? ওকে, মানে এখান থেকে কিভাবে মিথেনটাকে আমরা আহরণ করতে পারবো। মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ। আমি বলেছিলাম ক্ল্যাথরেট যৌগ হচ্ছে কঠিন এক ধরনের যৌগ, কঠিন ক্লাসাকার যৌগ, যার মধ্যে কোনো গ্যাসীয় অণু আবদ্ধ অবস্থা থাকে বা আটকে থাকে। মিথেন হাইড্রেটে দেখছিলাম আমরা, মিথেন হাইড্রেট বরফের মতো দেখতে, জলের অণু দিয়ে গঠিত, বরফ সদৃশ বা বরফের মতো দেখতে এক ধরনের কেলাস, যার মধ্যে মিথেনটা আবদ্ধ থাকে, তাই জন্য একেও ক্ল্যাথরেট যৌগ বলা হয়। সংকেত দেওয়া হয়েছে 4CH4.23H2 বা CH4.5.75H2O। কোথায় পাওয়া যায়? একটা শর্ট কোশ্চেন আছে ভেতর থেকে, শর্ট কোশ্চেন আসতে পারে। মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? না তো সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে পাওয়া যায়। ওকে, ক্লাস যদি ফলো করেছো আর এই কোশ্চেন মানে পিডিএফটা যদি তোমরা ভালো করে পড়ো, সমস্ত প্রশ্নের আনসার অবশ্যই পারবে করতে। আহরণ কী করে করা যায়? শর্ট করে লিখবো আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি পাইপের সাহায্যে প্রবেশ করানো হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ওই এর মধ্যে পাঠাবো, মিথেন হাইড্রেট গ্যাসের মধ্যে পাঠাবো গর্ত করে, তাহলে মিথেন প্রতিস্থাপিত হয়। এবং যে কেন প্রতিস্থাপিত হয় তার কারণ CO2 এবং H2 এর মধ্যে যে বন্ধন, সেটা CH4 এবং জলের বন্ধনের থেকে কি হয়? বেশি শক্তিশালী। তাই জন্য কি হয়? মিথেন হাইড্রেটের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড পাঠাবো, তখন মিথেন হাইড্রেট ছিল, সেই মিথেনটা কিন্তু আলাদা হয়ে যাবে। ওকে, এবং কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড হাইড্রেট তৈরি হয়ে গেল আর মিথেনটা আলাদা করে বেরিয়ে আসলো, মিথেনটা আলাদা করে গ্যাস হিসাবে বেরিয়ে আসলো। এরকমভাবেই কিন্তু আহরণ করা হয়। ওকে, নেক্সট আমরা পুরো কিন্তু কমপ্লিট করবো। ওকে, আর কিছু প্রশ্ন আছে দেখে নাও, শেষের দিকে এই যে প্রশ্ন, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফায়ার আইস বলে কেন? অনেক সময় 1 নম্বর প্রশ্নও দেয়, 1 নম্বর হিসেবেও দেয়। ওকে, আমরা বলেছি বরফের মতো দেখতে, কঠিন ক্ল্যাথরেট যৌগ, এর মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আবদ্ধ থাকে। মিথেন যেহেতু প্রচণ্ড দাহ্য, তাহলে বরফের কেলাসে যখনই বাতাসের সংস্পর্শে আসা মাত্র আগুন ধরে যায়। তাই জন্য একে ফায়ার আইস, আগুনে বরফ অথচ আগুন ধরে যাচ্ছে, যেহেতু তার মধ্যে মিথেন রয়েছে, মিথেন দাহ্য গ্যাস, তাই জন্য বরফের কেলাসটা আগুন জ্বলে উঠছে। ওকে, তাহলে একে বলা হয় ফায়ার আইস। কেমন? ফ্রাইড রাইস নয় কিন্তু, হ্যাঁ। প্রচলিত শক্তির ক্রমাগত ব্যবহারের প্রধান অসুবিধা, এই যে ব্যবহার মানে লিমিটেড, 40-50 বছর শেষ হয়ে যাবে, বায়ু দূষণ হবে, বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, এগুলো ঘটনা কিন্তু ঘটবে। কোয়েশ্চেন নাম্বার 33, পর্বত শৃঙ্গে ওঠার সময় আরোহীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন কেন? যত উচ্চতা বাড়বে তত বাতাসের ঘনত্ব কমে। তোমরা পড়েছো যে 75% বাতাস, 75% বাতাস ট্রপোস্ফিয়ারে থাকে এবং ঘনত্ব, বাতাসের চাপ ট্রপোস্ফিয়ারে সব থেকে বেশি। যত উপরে উঠবো বাতাসের ঘনত্ব কমে, তাই না? তাহলে অক্সিজেন ঘনত্ব কমে, তাই জন্য শ্বাসকার্য চালানোর জন্য পর্বতারোহী যারা রয়েছে তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, যাতে করে শ্বাসকার্য চালানো যায়। নেক্সট, বর্জ্য পদার্থ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? ওকে, 1 মিনিট, বর্জ্য আনসারটা তোমাদের বলবো। এখানে আমি তোমাদের ক্লাস 10-এর জন্য, এটা যেহেতু ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছি, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা 2 মার্কসের কোশ্চেনের মধ্যে একটা, আমাকে একটু সময় দেবে। এখানে আমাদের আচ্ছা, যারা 2026 সালে যারা এখন এবছর ফার্স্ট টার্মে পরীক্ষা দেবে, তারা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর করবে এখান থেকে, কেমন? সমস্ত প্রশ্ন যা কিছু দিয়েছি আমি এখানে, সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবং পরীক্ষার আগে, ফার্স্ট টার্মের পরীক্ষার অনেক আগে আমি সাজেশন দিয়ে দেবো কোনগুলো বেশি ভালো করে করবে। এখন সময় রয়েছে, সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা ভালো করে করবে। ওকে, সমস্ত প্রশ্ন ভালো করে করবে। ওকে, আর কিছু প্রশ্ন তোমাদের রয়েছে, এটা তোমাদের শেষ করে দিই। আচ্ছা, বর্জ্য পদার্থ থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি করা হয়? বর্জ্য পদার্থ মানে কৃষিজাত বর্জ্য পদার্থ হতে পারে, মানে চাষের জমিতে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, খড় কাটার মানে ধান কাটার পর যেটুকু পড়ে থাকে সেটা হতে পারে। গৃহস্থালী বর্জ্য, রান্নার করার পর সেখানে যে আবর্জনাগুলো তৈরি হয় সেগুলোকে যদি আমরা বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে যেখানে, সেখানে যদি পোড়াই, দহন করি, তাহলে বায়োগ্যাস প্ল্যান্টের কক্ষতে দহন করলে বায়োগ্যাস তৈরি হয়। এবং সেই যে বায়োগ্যাস, সেটাকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে, যেহেতু বায়োগ্যাসের মধ্যে মিথেন থাকে, উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে যে তাপ পাওয়া গেল, সেই তাপ শক্তির সাহায্যে বয়লারে
মধ্যে যে জল থাকে সেই জলটাকে বাষ্পে পরিণত করব। সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরাবো, টারবাইনে ঘোরালে জেনারেটরের আর্মেচারটা ঘোরে নিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এভাবে বিদ্যুৎ তৈরি হয়, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, পুনর্নবীকরণযোগ্য শক্তি আর অনবীকরণযোগ্য শক্তি। তোমরা এগুলো ছোট ক্লাস থেকে পড়ে এসছো। পুনর্নবীকরণযোগ্য মানে অপ্রচলিত, যে শক্তিগুলো কখনোই শেষ হয় না, যাদের থেকে বারবার শক্তি উৎপাদন করা হয়, সেগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো অপ্রচলিত, মানে এগুলোর প্রচলন সম্পর্কে মানুষ অতটা সচেতন নয়। আর অনবীকরণযোগ্য মানে প্রচলিত, যে সমস্ত শক্তি উৎসগুলো একবার ব্যবহার করলে পুনরায় কিন্তু ব্যবহার করা যায় না এবং যাদের ভান্ডার সীমিত, লিমিটেড রয়েছে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, সেগুলো হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তি উৎস। কোয়েশ্চেন নাম্বার 36, সৌরশক্তিকে কীভাবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে? দুটোভাবে ব্যবহার করা হয়। এক হচ্ছে সৌর চুল্লির মাধ্যমে তাপ সংগ্রহের উপযুক্ত প্রতিফলকের সাহায্যে সৌরশক্তিকে ফোকাস করে সোলার হিটার বলো, সোলার কুকার, সোলার ড্রায়ার, এগুলো তৈরি করা হচ্ছে। দেখেছো ওই যে সোলার কুকার যন্ত্র, সৌরশক্তিকে আসলো, তারপরে একটা জায়গায় অভিসারী আলোক রশ্মি হিসাবে তাকে কেন্দ্রীভূত করে তাপ তৈরি করা হয়, নিয়ে সেই তাপে রান্না করা হয়। ওকে, তাহলে এটা একটা প্রসেস। বা সোলার কুকারের মতো সোলার হিটার, সোলার ড্রায়ার যেগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু ওই সৌরশক্তিকে কেন্দ্রীভূত করে মানে সেই শক্তিকে কাজে লাগানো যায়। ওকে, 2 নম্বর হচ্ছে সৌরশক্তির ব্যবহার হচ্ছে বিদ্যুৎ তৈরি করা। সৌরকোষের মাধ্যমে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, ফটোভোল্টাইক কোষ, তোমরা জানো। ওকে, এবং সেখানে যে শক্তি পাওয়া যায়, বিদ্যুৎ তৈরি হচ্ছে সোলার প্যানেলে, মানে সোলার সেলগুলো বসিয়ে পরপর অনেকগুলো সেল বসে সেখানে বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎ দিয়ে সোলার লাইট, সোলার ক্যালকুলেটর, সোলার ফ্যান, সোলার মোবাইল চার্জার, এগুলো কিন্তু চার্জ করা হয় বা এগুলো চালানো যায়। ওকে, যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে, কেমন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। 170 টাকা করে মাসে ফি রেখেছি। ওকে, 170 টাকা করে মাসে ফি রয়েছে। এই ফি যারা হয়তো অনেক সময় সারা বছরের হয়তো তোমরা 1999 টাকা করে পেমেন্ট করছো বিভিন্ন জায়গাতে, 1999 বা তার থেকে বেশি পেমেন্ট করছো, সেখানে কিন্তু এরকম নোটস তোমরা পাবে না। এরকম পুরো রেডিমেড নোটস তোমরা পাবে না, হয়তো ওই মাইন্ড ম্যাপের মতো বা ওই শর্ট নোটের মতো পাবে। পুরো এরকমভাবে একদম কোশ্চেন আনসার যেরকম আমাদের পরীক্ষায় লিখতে হয় সেরকমভাবে কিন্তু নোট কোথাও পাবে না। ওকে, এবং আরেকটা সমস্যা, ওয়ান টাইম যদি পেমেন্ট করো, কারো ভালো লাগতেও পারে, নাও পারে, মোবাইলে নানা রকম সমস্যা থাকতে পারে। ওকে, সেখানে আমরা কি করছি, প্রতি মাসে মানে সারা বছর ফি না নিয়ে মাসে আমরা চার্জ রেখেছি। এবং এখানে তোমরা ক্লাসগুলো আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে বেশিরভাগই তোমরা পাবে, চেষ্টা করবো বেশিরভাগ ক্লাস তোমাদের দেওয়ার। ওকে, এবং এবছরের ক্লাস নতুন ক্লাস, পুরনো রেকর্ডেড ক্লাস না, নতুন ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, কেমন? যেহেতু নতুন চ্যানেল, সবেমাত্র 2 মাসও হয়নি, কেমন? তাহলে নতুন চ্যানেল, তাহলে যে ক্লাস পাবে সবই নতুন পাবে, এই বছর ফ্রেশ ক্লাস পাবে। তো ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের, এবং নোটসগুলো তো আমি দেবো। ম্যামও ইতিহাস, ভূগোলের নোটস দেবে। তাহলে 4টে বিষয় নোটস তোমরা পাবে। প্রত্যেকটা টার্মের আগে সাজেশন, আনসার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে এই 4টে বিষয় নিয়ে তোমাদের কিন্তু আলাদা করে ভাবতে হবে না। চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, দেখো, আর যদি কেউ এই পিডিএফটা নিতে চাও, ওকে, যে একটা পিডিএফ নিয়ে আমরা দেখবো, একটা পিডিএফ নিতে চাও, তাহলে এই পিডিএফটা তোমরা 25 রুপিসে নিতে পারো। ওকে, 25 রুপিসে তোমরা এই পিডিএফটা নিতে পারো, সম্পূর্ণ এই চ্যাপ্টার 1-এর। শেষ কোশ্চেন আমাদের নয়, আর 2-একটা কোশ্চেন তোমাদের রয়েছে, এগুলো অ্যাড করেছি আমি। মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। বিজ্ঞানীদের মতে মিথেন হাইড্রেটের যে ভান্ডার সেটা অতি বৃহৎ রয়েছে, প্রচুর মিথেন হাইড্রেট রয়েছে এবং ভবিষ্যতে এটা বিরাট শক্তি উৎস হিসেবে ব্যবহার হতে পারে। মিথেন হাইড্রেটের মধ্যে মিথেন কতটা থাকে? 13.3%। আর এসটিপিতে 1 লিটার মিথেন, মানে মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়, প্রচুর মিথেন গ্যাস পাওয়া যায়। তাহলে ভবিষ্যতে এই মিথেন হাইড্রেটই কিন্তু গুরুত্বপূর্ণ শক্তির উৎস হবে বলে মনে করা হচ্ছে, বিজ্ঞানীরা তার জন্য একে বেশি গুরুত্ব দিচ্ছে। যেহেতু 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়, এটা কঠিন, এটা গ্যাস। ওকে, গ্যাসটা আমরা যেটা মিথেন গ্যাস, সেটাই আমাদের দাহ্য গ্যাস, সেটাই জ্বালানি। ওকে, তো এই জন্য একে গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট, আদর্শ বা উত্তম জ্বালানি কী কী গুণ থাকা উচিত? ওকে, এই গুণগুলো তোমরা 2-1টা করে, 2টো করলেই হয়ে যাবে, 2টো বা 3টে, কিন্তু এগুলো সহজ সবগুলো পড়ে রাখবে। তাপন মূল্য খুব বেশি হবে, যদি এমন একটা জ্বালানি নিয়েছি যেখান থেকে তাপ বেশি পাচ্ছে না। কাঠ আর এলপিজি, বলো কাঠে রান্না করবে না রান্নার গ্যাসে, এলপিজিতে রান্না করবে? অবশ্যই এলপিজিতে, কারণ সেখানে ফ্লোটা বেশি হয়, তাপ বেশি হয়, মানে তাপন মূল্য, জ্বালানি মূল্য বেশি, সেখানে আমাদের রান্না করতে সুবিধা তাড়াতাড়ি হয়, তাহলে সেটা করবে সেরকম। ওকে, তাপন মূল্য বেশি হতে হবে এবং এটি সহজলভ্য হবে, কম দামের হবে, জ্বলনাঙ্ক কম হবে, দহনের হার সুষম হবে। সুষম মানে পুরোটা সমানভাবে পড়বে। কাঠ যদি পড়ায় তাহলে একটা দিক পড়লে একটা দিক হয়তো পড়লো না ঠিক করে, এরকম যেন না হয়, পুরোটা সমানভাবে পড়বে। যেমন রান্নার জ্বালানি হতে পারে, ওকে, এলপিজি, সিএনজি, সেগুলো। দহনে কোনো ক্ষতিকারক গ্যাস তৈরি হবে না, আর জলীয় বাষ্প মুক্ত হবে। জলীয় বাষ্প থাকলে জ্বালানিটা ঠিকঠাক পুড়বে না, তাহলে জলীয় বাষ্প মুক্ত হতে হবে, যাতে তার মধ্যে কোনো জলীয় বাষ্প না থাকে। ওকে,
এরপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো এখানে, সেটা হচ্ছে আমাদের বোধহয় প্রায় আমরা, আচ্ছা এটা আমাদের শেষ কোয়েশ্চেন ছিল, কেমন? শেষ কোয়েশ্চেন ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 37, ওকে 37 নয় 38, যেটা আমরা এখন আলোচনা করলাম কোয়েশ্চেন নাম্বার 38, সেটা আমাদের শেষ কোয়েশ্চেন। একবার আমি তবুও চেক করে নিই, কোয়েশ্চেন নাম্বার 38, ওকে এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। ওকে, তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পুরোটা মানে একদম কোয়েশ্চেন আনসার সমস্ত কিন্তু একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করলাম। তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হলো যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, বা তার পাশাপাশি যারা 2026 সালে ক্লাস 10-এ উঠেছো 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সবার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কিন্তু দেখে যাবে। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সময় নেই, তারা দ্রুত একবার রিডিং পড়ে নেবে জায়গাগুলো, তাহলে দেখবে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই করে আসতে পারবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ক্লাস অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলো না। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।